প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন শহীদ মাতা রোকেয়া বেগম। প্রিয় দর্শক শ্রোতা, রোকেয়া বেগম এখন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য জাতীয় সংসদে। আর তাকে শহীদ মাতা বলছিলাম এই জন্যে, আপনারা অনেকেই তার সঙ্গে তার নামটি জানা আছে, এমনকি তাকে চেনেন। তিনি জুলাই অভ্যুত্থানের কনিষ্ঠতম শহীদ জাবির ইব্রাহিমের মা। কনিষ্ঠতম এই জন্য বলছি যে জাবিরের বয়স ছিল মাত্র 6 বছর যেদিন জাবির শহীদ হন, আর সেটি ছিল 5 আগস্ট 2024 বিজয়ের দিনে। বিজয় মিছিলে বেরিয়েছিলেন জাবির পরিবারের সঙ্গে, পুলিশের একটি গুলি এসে লাগে তার গায়ে, আর তাতেই জাবিরের মৃত্যু হয়। তো সেই শহীদ জননী গতকাল দাঁড়িয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জুলাই ফাউন্ডেশনের কিছু কর্মচারী যারা ফাউন্ডেশনে কাজ করছেন, তারা 3 মাস থেকে বেতন পাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন এবং সেই কর্মচারীদের বেতন নিশ্চিত করবার জন্যে জুলাই ফাউন্ডেশনের জন্য আলাদা বাজেট দাবি করছিলেন তার বক্তব্যে। রোকেয়া বেগম সেই শহীদ জননী এবং সংসদ সদস্য এখন। তো তিনি তার বক্তব্যে অনেক কিছুই বলছিলেন এবং তিনি বলছিলেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, বা তার ভাষায় বলতে গেলে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক সুরক্ষা এখনো দেওয়া হয়নি। তিনি এইসব বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করছিলেন এবং সর্বোপরি বাজেট দাবি করছিলেন ফাউন্ডেশনের কর্মীরা যাতে বেতন পেতে পারেন সেই জন্যে। তো তার এই আলোচনা যখন শেষ হলো, তখন তার আলোচনার জবাব দেওয়ার জন্য দাঁড়ালেন আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান। তো আইনমন্ত্রী বক্তব্য দেবার আগেই স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ আইনমন্ত্রীকে সতর্ক করলেন। সতর্ক করা বললে একটু আসলে কম হয়ে যাবে, আমার বলা উচিত তার উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, এবং এইটি ছিল হুঁশিয়ারি সংকেত নাম্বার 1 আমার মনে হয়। আমরা যেমন ওয়েদার রিপোর্টে শুনি নদীবন্দরগুলোকে 1 নাম্বার 2 নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সো তাকে একটি সতর্ক সংকেত দেখানো হলো, হুঁশিয়ারি দেয়া হলো। কাকে? আইনমন্ত্রীকে। কে দিলেন? স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ। কেন এবং কি ছিল সেই সতর্কবার্তায়? তিনি তাকে বলে দিলেন তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, দিস ইজ দ্য ক্যাচ। এই জায়গাটি আমাদের ধরতে হবে। স্পিকার কোনো একজন সংসদ সদস্যকে এই কথা বলেননি, একজন পদাধিকারীকে এই কথা বলেছেন, এবং তিনি কে? রাষ্ট্রের আইনমন্ত্রী। নিজেই যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট দায়িত্বশীল বলে মনে হওয়া দরকার আমাদের। স্বয়ংক্রিয়ভাবেই এই ধারণাটি যে কোনো রাষ্ট্রের নাগরিকের মধ্যে আসবে যে আইনমন্ত্রী মানে একজন ম্যাচিউর মানুষ, তিনি তার কাজকর্মের দায়িত্ব নিজেই নেন, নিজেই দায়িত্বশীল। তিনি যখন কথা বলবেন, তিনি যখন সংসদের মতো জায়গায় বক্তব্য দেবেন, নিশ্চয়ই তিনি দায়িত্বশীল আচরণ করবেন, শব্দ চয়নে হবেন সতর্ক, বাক্য গঠনে সাবধানী, এবং অন্য সব কিছুতে কোড অফ কন্ডাক্ট মেনে চলবেন, রুলস অফ প্রসিজার তার মুখস্থই থাকবার কথা। তো তাহলে সেরকম একজন মানুষকে, সেরকম একজন পদাধিকারীকে, আইনমন্ত্রীকে কেন স্পিকারের এই সতর্কবাণী দিতে হলো? এই বিষয়টি হালকাভাবে দেখবার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক শ্রোতা, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো আমাদের অনেকেরই জানা আছে আইনমন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, সরকারিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের যে কোনো বিষয়ে অ্যাটর্নি জেনারেল আইনগত বিষয়ে মতামত দিয়ে থাকেন। তো
তো যদিও আমাদের দেশে অ্যাটর্নি জেনারেলদের স্বাধীনভাবে মতামত দেবার সুযোগ কম থাকে, দুর্বৃত্তায়িত রাজনীতির ধারক বাহক আমাদের ধারাবাহিক সরকারগুলো, রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত, সেই সরকারগুলো কখনোই অতটা লিবারেল হয়নি অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে যে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন বা অতীতে খুব বেশি করেছেন। আবার অ্যাটর্নি জেনারেলদেরও আমরা দেখেছি মেরুদণ্ডহীন নপুংসকের মতো আচরণ করতে, অর্থাৎ সরকারের হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়েছেন। তারা কখনো স্বাধীন মতামত দেবার হিম্মত দেখাননি। দুদিক থেকে কথাটি সত্যি। তো যাই হোক, তো তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের, এবং তিনি কিন্তু সংস্কার কর্মসূচিগুলোর সঙ্গে একমতই প্রকাশ করছিলেন। কখনো কোনো একটি বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, তার দিক থেকে আইনি ব্যাখ্যা দিয়েছেন, কোনো একটি জায়গায় বলার চেষ্টা করেছেন যে এই জায়গাটি রিভিউ করা যেতে পারে বা এই জায়গাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, প্রচলিত আইনের পরিপন্থী, এমন বক্তব্য তিনি কখনো দিয়েছেন, স্বাধীন চেতা মতামত দিয়েছেন আমরা কখনো শুনিনি। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতির ধারক বাহক ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার মত প্রকাশের স্বাধীনতায় যথেষ্টই বিশ্বাস করেছে। হ্যাঁ, হাসিনার চাকর বাকরেরা, হাসিনার উচ্ছিষ্ট যারা খায়, উচ্ছিষ্ট খাদকরা কিংবা উচ্ছিষ্ট ভোগকারীরা বলেছে অনেকেই, তাদের মধ্যে কিছু সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে যারা এখনও বলছে, আবার বলার উৎসাহ অনেক বাড়িয়ে দিয়েছে, সরাসরি নাম ধরে বলবো, বাটপার, ধান্দাবাজ, প্রতারক, ফেসিস্টের রাজনীতির ধারক বাহক যারা, তাদের নাম বলতে আমাদের কোনো আপত্তি নেই। সরাসরি দুজনের নাম বলবো। আর অনেকেই আছেন। একজন হলেন সিনিয়র সাংঘাতিক আনিস আলমগীর, মাসুদ কামালের খুব প্রিয় ব্যক্তিত্ব। আরেকজন হলেন মঞ্জুরুল আলম পান্না। এই দুজন পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছে যে এই সরকারের আমলে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। অথচ বাংলাদেশের ইতিহাসে মত প্রকাশের এত স্বাধীনতা কোনো সরকারের আমলে ছিল না, থাকা সম্ভব ছিল না। আর এটি সম্ভব হয়েছিল এই জন্যে যে এই সরকারটি রাজনৈতিক সরকার ছিল না এবং তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও ছিল না। যাই হোক, তো সেই সরকারের সময় অ্যাটর্নি জেনারেল আমাদের এই মহাবিজ্ঞ ব্যক্তি আসাদুজ্জামান যদি কখনো স্বাধীন মতামত দিতেন সংস্কার কর্মসূচিগুলোর বিষয়ে, কোনটি সঠিক কোনটি ভুল হচ্ছে, কোনটিতে সমস্যা হচ্ছে, কোনো সমস্যা হতো না, তিনি দেননি। তিনি মুখে তালা লাগিয়ে রেখেছিলেন তখন। এখন যখন সেই একই ব্যক্তি বিএনপি সরকারের আইনমন্ত্রী, এখন তার মুখ খুলেছে। সম্প্রতি সংসদে অনেক কথাই তিনি বললেন। অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশগুলোর কোন কোনটি অসাংবিধানিক, কোন কোনটি লিগাল ফ্রেমের বাইরে পড়ে, কোন কোনটি ঠিক নেই, বেআইনি, এই সব কিছু তিনি বললেন সম্প্রতি। তার মতামত তিনি দিলেন। তো তার উদ্দেশ্য আমরা বুঝে ফেলেছি। তিনি যে একজন উঁচু মাত্রার ধান্দাবাজ, এটি বুঝতে একটি শিশুই যথেষ্ট। মেচিউর লোক হবার দরকার নেই। মাত্র কয়েক মাসের ব্যবধানে সাবেক অ্যাটর্নি জেনারেল বলছেন তার সময়ে প্রণীত অধ্যাদেশ, জারিকৃত অধ্যাদেশ, সেগুলোকে বলছেন অসাংবিধানিক, বেআইনি, প্রশ্নবিদ্ধ করছেন সেগুলোকে। কেন? কারণ তিনি একটি রাজনৈতিক সরকারের আইনমন্ত্রী। এখন সেই সরকারকে, সেই দলকে তার খুশি রাখতে হবে, আর তাদের পারপাস সার্ভ করতে হবে, এজেন্ডা সার্ভ করতে হবে। যাই হোক, সো এই মানুষটিকে আমরা চিনে ফেলেছি। এবং কখনো কখনো সিরিয়াস বিষয় নিয়ে তিনি যখন বক্তব্য দেন, তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তো ঠিক বুঝতে পারি না তিনি আসলে কি মেন করছেন। কারণ মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন ম্যাটার করে। আপনি যে বক্তব্য দেবেন, সেই বক্তব্যের সঙ্গে যদি আপনার ফেশিয়াল এক্সপ্রেশন না যায়, তাহলে আপনার বক্তব্য মানুষ আমলে নেয় না। এটি স্বাভাবিক। বিশ্বব্যাপী এটি একটি অনুসৃত স্ট্যান্ডার্ড। বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশন যথেষ্ট মূল্য আছে এগুলোর। তো এখন এই ভদ্রলোক সেই সবের প্রতি সুবিচার করতে পারেননি। ম্যাচিউরিটির প্রমাণ তিনি দিতে পারেননি অতীতে, এবং সততারও প্রমাণ দিতে পারেননি, যেহেতু তার বক্তব্য ডায়ামেট্রিক্যালি অপোজিট ছিল। আগে যা বলেছেন, পরে যা বলেছেন, একেবারেই বিপরীত। তো এখন এমন একজন ভদ্রলোক একটি সেন্সিটিভ ইস্যুতে, একজন শহীদ জননী, সর্বকনিষ্ঠ শহীদের মা দাঁড়িয়ে যখন জুলাই ফাউন্ডেশনের 3 মাস ধরে বেতন না পাওয়া কর্মীদের দুঃখ দুর্দশা বলছিলেন বা সেই সব লাঘব করবার চেষ্টায় বক্তব্য দিচ্ছিলেন, তখন এই ভদ্রলোক দাঁড়িয়ে পরবর্তীতে কি বলবেন সেটির প্রতি উত্তরে এই বিষয়ে স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদের সন্দেহ ছিল, আশঙ্কা ছিল। আর সেই সন্দেহ এবং আশঙ্কা থেকেই
তিনি তাকে অ্যালার্ট করেন যে তিনি একজন শহীদ জননী, শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন, তার মানে স্পিকারের চোখে, স্পিকারের দৃষ্টিতে গত বেশ কয়েকদিন থেকে তিনি সংসদে যতবার যত বিষয়ে বক্তব্য রেখেছেন, সেই সব বক্তব্য স্পিকারের মনোপুত ছিল না, এবং তার দৃষ্টিতে সেসব বক্তব্য ম্যাচিউর বক্তব্য ছিল না, প্রাসঙ্গিক বক্তব্য ছিল না। তাই তিনি তাকে অ্যালার্ট করতে বাধ্য হয়েছিলেন, সাবধানী হতে বলেছিলেন বক্তব্য দেবার সময়। তো স্পিকার মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি, আমি মনে করি, বিএনপি সরকারকেও বিতর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ এই ভদ্রলোক দাঁড়িয়ে কি বলতেন, তিনি ভাবতেন এইসব বললে তারেক রহমান খুশি হয়ে যাবেন এবং আমার আইনমন্ত্রীর পদটি 5 বছর ধরেই থাকবে, যদি বিএনপি 5 বছর থাকে। তো সেই জন্যে তিনি দলকে খুশি করবার জন্যে, সরকার প্রধানকে খুশি করবার জন্যে তিনি এমন কিছু বলতেন যেটি নিয়ে বড় রকমের বিতর্ক তৈরি হতো, জুলাই অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হতো। যদিও তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জুলাই অভ্যুত্থানকে কখনো কখনো প্রশ্নবিদ্ধ করছেন, কখনো নিজের কোনো অসাবধানী বক্তব্যের মাধ্যমে, কখনো অন্যদের দেয়া অর্বাচীন বক্তব্যগুলোকে এন্ডোর্স করবার মাধ্যমে, এবং পাইকারিভাবে বলতে গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবার রাস্তা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন কৌশলে সরে আসবার মাধ্যমে। সো এখন কার প্রশংসা করব, কার বিরুদ্ধে কথা বলবো, কার কাছে কার বিচার চাইব, অবস্থাটি হয়েছে আমাদের এরকম। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা চিনে রাখবো এই সরকারের কে কী কাজ করছেন। আমাদেরও রেটিং আছে, তারা কেমন পারফর্ম করছেন, কতটুকু প্রয়োজনীয় কথা বলছেন সংসদে দাঁড়িয়ে, যেই সংসদে প্রতি মিনিটে ব্যয় হচ্ছে এই গরিব রাষ্ট্রের গরিব নাগরিকদের ট্যাক্সের টাকার 3.25 লাখ টাকা প্রতি মিনিটে ব্যয় হচ্ছে, প্রতি ঘন্টায় ব্যয় হচ্ছে 1,63,00,000 প্লাস টাকা। 8 ঘন্টার কর্মদিবস হলে সংসদীয় কার্যকলাপ যদি 8 ঘন্টা ধরে চলে কোনো দিন, সেই গিভ অ্যান্ড ডেতে একদিনে খরচ হচ্ছে বেশ ভালো অঙ্কের টাকা। অঙ্কটি হলো, আমি ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, 8 ঘন্টার কর্মদিবসে 13 কোটি টাকা খরচ হচ্ছে প্রতিদিন জাতীয় সংসদে। তো সেই সংসদে কে কি বলছেন আমরা কিন্তু নোট করছি। আমরা সাধারণ মানুষ হলেও আমাদের কাছে হিসেব নিকেশ আছে এবং থাকবে। প্রত্যেকের আমলনামা আমরা একদিন সামনে নিয়ে আসতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন।